সকল বিতর্কিত আইন, যে আইনগুলো জনগণ কালো তালিকায় ফেলেছিলেন, সেই আইনগুলো বাতিল করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কোন আইনগুলো এবং কিসের ভিত্তিতে এবং কার নির্দেশনায় বাতিল হতে চলেছে, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন, তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। কিছু আইন আওয়ামী সরকার এমন ভাবে তৈরি করেছিল, যে আইনগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী সরকারের যে ক্ষমতা সেগুলোকে টিকিয়ে রাখার জন্য। এতে জনগণের ভালো হোক কিংবা খারাপ সেটি কারো কিন্তু দেখার বিষয় ছিল না। নানান সময় সুশীল সমাজ থেকে সেই আইনগুলো নিয়ে রিপোর্ট দেওয়া হলেও, সংশোধনের তদবির করা হলেও শোনা হয়নি কোনো তদবির কিংবা কোনো পরামর্শ। যদিও বা সেই আইনগুলো পরবর্তীতে বাস্তবায়ন করতে গেলে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু সেগুলোর তোয়াক্কা করার কিন্তু কারো সময় ছিল না। বর্তমানে সরকার পতনের ফলে যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন, সেই সকল ব্যক্তিবর্গের পরামর্শক্রমে ডক্টর আসিফ নজরুল কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে যে সকল কালো আইন রয়েছে সেই সকল আইন বাতিল করুন, এবং যে সকল আইন জনগণের বিপক্ষে চলে গিয়েছে সেই সকল আইনের লিস্ট আমাদেরকে প্রদান করুন এবং আমাদেরকে পর্যবেক্ষণ করুন, যেন আমরা ওই ধরনের কাজগুলো নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। এবং এই কালো তালিকাভুক্ত আইনগুলোর মধ্যে যে জনগণের বাক স্বাধীনতা রয়েছে, কিংবা সরকারের যে ভূমি দখল কিংবা যে সকল সম্পত্তি সরকারের প্রয়োজন ছিল, কিংবা ভূমি অপরাধের জন্য যে সকল আইন তৈরি করা হয়েছিল, সেই আইনগুলোও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এই যে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য 2018 সালের পর থেকে কিন্তু আন্দোলন চলে আসছিল। কেননা 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি আইন তৈরি করা হয়েছিল, সেটিতেও কিন্তু অনেক বিতর্ক ছিল, এবং ওই আইন তৈরি করার ফলে পরবর্তীতে আপনার প্রিন্ট মিডিয়া, পত্রিকা যেগুলো রয়েছে, টিভি চ্যানেল, তাদের কিন্তু স্বাধীনতার হস্তক্ষেপ করা হয়েছিল। তাদেরকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এখন থেকে যদি কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা গোপনীয় নথি কোনোভাবে প্রচার করার দরকার হয়, সেক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হবে। যত্রতত্র ভাবে কোনো সাংবাদিক গিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কোনো ধরনের নিউজ করতে পারবে না। এর ফলে কিন্তু এই যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলোর কিন্তু এক প্রকার গলা চেপে ধরা হয়েছিল বলা যায়। এবং ওই আইনটি করার ফলেও কিন্তু সরকার জনগণের যে বাক স্বাধীনতা সেটি রোধ করতে পারেন নাই। তার পরবর্তীতে ওই আইনটি বাতিল করে 2023 সালে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামেও একটি আইন তৈরি করেছিলেন, এবং ওই আইনে কিছু ধারা অস্পষ্টতার কারণে পুলিশ এমন ক্ষমতা পেয়েছিল যে জনগণের যেখানে সেখানে ফোন চেক করার থেকে শুরু করে যে কোনো ধরনের সন্দেহমূলক কাজের জন্য বিনা ওয়ারেন্টি অ্যারেস্ট করে নিয়ে পরবর্তীতে রিমান্ড থেকে শুরু করে যে কোনো ধরনের কার্যকলাপ চালাতে পারত। এবং এই আইনটি সর্বাধিকভাবে কিন্তু বিতর্কিত হয়েছিল এবং সর্বাধিকভাবে প্রয়োগ করা হয়েছিল, এবং এই আইনের কারণে সর্বাধিক ব্যক্তি অ্যারেস্ট হয়ে পরবর্তীতে নির্যাতনের শিকার হয়েছিলেন। এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনও কিন্তু এই সকল আইন বাতিল করার জন্য সুপারিশ করেছিলেন এবং কিছু আইন সংশোধন করার জন্য সুপারিশ করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই কথাগুলো কিন্তু কোনোভাবে কর্ণপাত করা হয় নাই, যার কারণে পরবর্তীতে সরকার কিন্তু পতন হতে বাধ্য হয়েছে। এখন এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছাড়াও ভূমি নিরাপত্তা আইন কিংবা ভূমি ব্যবহারাত্ম আইনের জন্য কিছু ব্যক্তিকে বিশেষভাবে ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল, এবং বিদায়ী ভূমি মন্ত্রীগণ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিডিএস ভূমি জরিপ। যে বিডিএস ভূমি জরিপটি এমন ভাবে তৈরি করার কথা বলা হচ্ছিল যে এই বিডিএস ভূমি জরিপের ফলে ভূমি সংক্রান্ত যে কোনো জরিপের কোনো ধরনের প্রয়োজন হবে না। এই আইন তৈরি করলে ভূমি মালিকদের এটা ভূমি সমন্বয়ের মধ্যে নিয়ে আসা হবে, যার মাধ্যমে দুর্নীতি কমে যাবে, ঘুষমুক্ত ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে। কিন্তু মূল কাহিনী হচ্ছে বিডিএস ভূমি জরিপেও যে এখন পর্যন্ত যেখানে চলমান রয়েছে, বিভিন্ন জন বলছেন যে এই বিডিএস ভূমি জরিপ হচ্ছে ঘুষের আখড়া। এমন যদি থাকে যে ক্ষমতাশীল কোনো ব্যক্তি কারোর সম্পত্তির উপর নজর পড়েছে, তিনি প্রভাব খাটিয়ে কিংবা অর্থ দিয়ে সেই ভূমিটি কিন্তু তার নামে এই বিডিএস জরিপে নাম অন্তর্ভুক্ত করে নিচ্ছিলেন, এবং এতে করে যারা দুস্থ ব্যক্তি কিংবা ক্ষমতা নাই রাজনৈতিক প্রতিপক্ষ, তারা কিন্তু সম্পত্তির মালিকানা হারাচ্ছিলেন, এবং এই বিষয়টি কিন্তু ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছিল। তারপরেও কিন্তু বিডিএস ভূমি জরিপ রহিত করা হয় নাই। তারপরে ভূমি ব্যবহারাত্ম আইনের মধ্যে আরেকটি বলা হচ্ছিল যে
আপনার অকৃষি জমি, যেগুলো অকৃষি জমি সেগুলোর হিসাব বাদ, কিন্তু একই খানার মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সেই ব্যক্তি দ্বারা সম্মিলিতভাবে 60 বিঘার অতিরিক্ত কোনো সম্পত্তি থাকতে পারবে না। এতেও কিন্তু অনেক ভূমি মালিক বিক্ষুব্ধ হয়েছিলেন। তাদের মতে সম্পত্তি হস্তান্তর করার জন্য ব্যক্তি লাগবে, কিন্তু যে সকল অতিরিক্ত সম্পত্তি আমার 60 বিঘার অতিরিক্ত রয়েছে সেগুলো কিন্তু সরকার খাস তালিকাভুক্ত করে দিচ্ছিলেন। তারপরে আরেকটি ব্যাপার বলা হচ্ছিল যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো কৃষি জমিকে বসত ভিটে করতে চান কিংবা অন্য কোনো কাজে লাগাতে চান, সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর সেই সকল কাজ সম্পাদন করতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তিতে পুকুর খনন করতে চায় তাহলেও কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। যদি কোনো ব্যক্তি কোনো পুকুর ভরাট করে সেখানে কোনো কার্য সম্পাদন করতে চায় সেক্ষেত্রেও কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এক কথায় সম্পত্তির মালিকানা ব্যক্তি রয়েছে, কিন্তু সম্পত্তি যে উন্মুক্তভাবে ব্যবহার সেটির অনুমতি কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তৈরি করার ফলে জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং আরো বলা হচ্ছিল যে 60 শ্রেণীর জমি কিন্তু সম্পত্তি সরকার বুঝে নেবেন। এই 60 শ্রেণীর মধ্যে একটি উল্লেখযোগ্য সম্পত্তি হচ্ছে ব্রিটিশ আমলের পর থেকে পাকিস্তান আমল, তারপরে দেশ স্বাধীন, ওই সময় থেকে যদি কোনো ব্যক্তি ভুয়া মালিকানা ধরে সম্পত্তি ভোগ দখল করে 3-4 হাত বদল হয়েও সম্পত্তির মালিকানা অর্জন করে, সেক্ষেত্রেও কিন্তু তাদের ওই সম্পত্তি মালিকানায় থাকবে না, সরকার ওই সম্পত্তি তাদের কাছ থেকে বের করে নিবে। এ নিয়েও কিন্তু জনগণের নানান রোষানলে পড়েছিলেন সরকার, নানান কথা বলছিলেন যে তাহলে এখন এসে এই ধরনের আইন তৈরি করার কারণটা কি, এর মূল উদ্দেশ্য কি, নানান ধরনের ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছিলেন সরকার। তারপরে আরেকটি আইনের মাধ্যমে বলা ছিল যে কোনো ব্যক্তি যদি ওয়ারিশান সম্পত্তি আপনার ওয়ারিশান বন্টন দলিল ছাড়া ক্রয় করে তাহলে ওই সকল সম্পত্তির অরিজিনাল যে সকল ওয়ারিশ তারা যদি এসে ওই সকল সম্পত্তিতে মালিকানা দাবি করে তাহলে পরবর্তীতে যে ব্যক্তি ক্রয় করলেন তাকে কিন্তু সম্পত্তি ছেড়ে দিতে হবে। এখন আগে যে ব্যাপারটি ছিল যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশান বন্টন দলিল সেভাবে কড়াকড়ি ছিল না, যার কারণে পরবর্তীতে ব্যক্তিরা ভোগ দখল করে দাগে দাগে নিজের নামে নামজারি করে নিয়েছিলেন এবং পরবর্তীতে খাজনা দিয়ে তিনি কিন্তু বৈধ মালিকানা অর্জন করার একটি সুযোগ ছিল। এখন ওই বিষয়টাকে কিন্তু বা ওই সিস্টেমটাকে কিন্তু পরবর্তীতে অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং যার কারণে অনেক ভূমি মালিক কিন্তু বিপদে পড়ে গিয়েছিলেন, কেননা আগে এই প্রবণতাটা কিংবা মানুষের এই ধরনের প্র্যাকটিসটা কিন্তু ছিল না। এবং অনেক ব্যক্তি আমাদেরকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছিলেন যে আমার এই ধরনের সমস্যা রয়েছে, তাহলে আমার এখন করণীয় কি। তো এই ধরনের যে আইনগুলো রয়েছে এবং আওয়ামী সরকার তার নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে যে সকল আইন প্রতিষ্ঠিত করেছিলেন, এই ধরনের কিছু আইন যদি এখন জনগণ সেগুলোকে বিরোধিতা করে আইন মন্ত্রণালয়ে কোনো ধরনের রিপোর্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু সরকার বলছে এইগুলো আইন এখন আমরা বিবেচনা করে দেখব মাঠ পর্যায়ে আসলে জনগণের কতটি উপকৃত হচ্ছে কিংবা জনগণ ক্ষতি হচ্ছে কিনা এই বিষয়গুলো পর্যালোচনা করে দেখা হবে। এবং এই ধরনের কোনো অভিযোগ থাকলে সরাসরি আইন মন্ত্রণালয়কে কিন্তু জানাতে বলা হয়েছে কিংবা ভূমি অফিসকে কিন্তু জানাতে বলা হয়েছে যে এই ধরনের আইন বাস্তবায়নের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো আপাতত রহিতকরণ করা হোক, তার পরবর্তীতে যদি এই ধরনের আইন থাকে কিংবা সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু মতামত চাওয়া হয়েছে। এবং এই বিষয়টি আইন উপদেষ্টা কিন্তু ক্লিয়ারলি মেসেজ দিয়েছেন সবার মাঝে যে আপনাদের যদি এমন কোনো আইন থাকে যে আইনগুলো মাধ্যমে আপনাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যেগুলো সরকার অর্থাৎ বিদায়ী সরকার তার স্বার্থ হাসিলের জন্য তৈরি করেছিলেন, এই ধরনের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো নিয়ে আমরা এখন কাজ করব। আপনাদের কাছে যদি সাজেশন থাকে কিংবা কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে জানান, আমরা সেই অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।